যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা ম্যাডামকে নিয়ে মানে তাদের কোনো রা নাই, তাদের উপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানি বলা হচ্ছে, পাকিস্তানি চর বলা হচ্ছে, এইগুলো নিয়ে যারা কোনো কথাবার্তা বলে নাই, তারা এখন বিশাল বিএনপি হিসাবে আমাদের এই সমাজে হাজির হচ্ছে। একটা জিনিস হচ্ছে আপনার শুধুমাত্র নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে দিলেই যে আপনার সকল অসুবিধার মূলে কুঠারাঘাত চালানো যাবে, ব্যাপারটা মোটেও এরকম না। নির্বাচনী স্বৈরতন্ত্র বলে একটা ব্যাপারও আছে, মানে কেউ একজন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে সে স্বৈরতন্ত্র কায়েম করেছে, এরকম পৃথিবীর বহু দেশে নজির আছে, বাংলাদেশেও নজির আছে। এখন এই যে নির্বাচনকে অসহিংস করা, ত্রাস মুক্ত করার, ত্রাসবিহীন করার জন্য আমরা যদি এখন বলতে চাই বর্তমান যে অবস্থা সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে লং টার্ম দিক থেকে, আর একটা হচ্ছে শর্ট টার্ম। লং টার্মে আমি উল্লেখ করবো এই যে লোন ডিফল্টার্স, যারা লোন ডিফল্টার্স আছে, এটা খুব ভালো বলেছেন আপনার যে রাজনৈতিক দলগুলোই তো নমিনেশন দিয়েছে, ট্রু। তাহলে সেই রাজনৈতিক দলগুলোকে আমাদের প্রশ্ন করা উচিত যে আমরা ইতিপূর্বে আমাদের একটা দগদগে ক্ষত আছে যে বাংলাদেশের টাকা বাইরে নিয়ে পাচার করা হয়েছে, বা বাংলাদেশের এতগুলো মানুষের টাকাগুলোকে তারা নিজেদের মতো করে খরচ করেছে, ঋণ খেলাপি করে তাদের ফ্যামিলি, তাদের পরিবার ফুর্তি করেছে, আর বাংলাদেশের জনগণ তারা কষ্ট করেছে। তো ফলে এইটা তো আসলে রাজনৈতিক দলগুলোরও দায়বদ্ধতা। ফলে রাজনৈতিক দলগুলোর ভিতরে আসলে সংস্কার হয়েছে কিনা অভ্যুত্থানের পরে, প্রথম প্রশ্ন হচ্ছে সেইটা। এগুলো একটা। এবং আপনি দেখেন কি, আপনি যদি এখন জার্নালিস্টিক একটা অ্যাপ্রোচে আগান, তাহলে আপনি দেখবেন যে আসলে কোন দলের মধ্যে, আমি নাম নিচ্ছি না, ধরেন কোন দলের মধ্যে লোন ডিফল্টার্স বেশি, একদম ধরে ধরে আপনি দেখতে পারবেন। মানে আপনি দেখবেন যে এক একজনের মানে 1000 কোটি টাকা, 317 কোটি টাকা, 370 কোটি টাকা লোন ডিফল্ট, ইয়েট তারা তাদের মতো করে আদালতকে ব্যবহার করে হোক, কখনো নির্বাচন কমিশনের ট্রাইব্যুনালকে ব্যবহার করে হোক, তারা তাদের লোন ডিফল্ট নিচ্ছে। আচ্ছা, ভালো কথা নিচ্ছে। আজকে দেখলাম কি অবাক করা বিষয় যে আদালত প্রাঙ্গণে একজন এরকম যে লোন ডিফল্টার আছে, তার পুত্র কিছু লোক ভাড়া করে নিয়ে এসে, বাসে করে লোক ভাড়া করে নিয়ে এসে তারা আজকে আদালতের দরজার সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে যে সকল প্রকার ষড়যন্ত্রকে মোকাবেলা করা হবে। তার মানে কি কোর্টে কি ষড়যন্ত্র হচ্ছিল? মানে কোর্টের রায়টাকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা। এবং কোর্ট কিন্তু পরবর্তীতে আগামীকাল বসার আবার কথা রয়েছে আর কি। আজকে আর কোর্ট এই বিষয়ে কোনো হিয়ারিং মেবি করে নাই। এখন দেখেন এই জিনিসটা কিন্তু আবার আমাদের বুদ্ধিজীবীরা মতলব বলে না, বুঝতে পারছেন তো? এই যে দেখেন আদালতের সামনে রায়কে ঘুরে দেওয়া হয়েছে, কিন্তু এটা মব না। মব হয়েছে আপনার ধরেন এই যে বিএনপি, এখন আপা একটা কথা বলেছেন গুরুত্বপূর্ণ, ধরেন নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল যা করেছে, এইটা যদি এনসিপি করতো সাথে সাথে হয়ে যেত এনসিপির মব। আপনি ধরেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমাদের ঢাকার মেয়র প্রার্থী যিনি ছিলেন ইশাক হোসেন, তিনি পর্যন্ত দেখা গেছে যে আপনার উপদেষ্টাদের নামে, সিটিং অ্যাডভাইজারদের নামে খুবই বাজে বাজে কিছু স্লোগান দিয়েছেন, আমি সেগুলো উচ্চারণ করতে চাই না, সেটাও কিন্তু মব হয় নাই। তো এখন আসলে মব বলতে আসলে কোনটারে বোঝায়, এটা নিয়ে আমি খুব চিন্তিত আর কি। মব আসলে এখন বোঝা যাচ্ছে যে মব হচ্ছে কে করতেছে, এটার উপর ডিপেন্ড করতেছে সেটাকে মব বলা হবে কিনা, এবং আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবীদের সার্টিফিকেট লাগবে কোনো একটা জিনিসকে মব বলতে হলে। আচ্ছা, এবার আসেন আমাদের শর্ট টার্ম যে গোলগুলোর কথা, সেটা হচ্ছে আপনার হানানি মুক্ত করতে হলে আপনার প্রথমত হচ্ছে আপনার যে অবৈধ অস্ত্রগুলো আছে সেগুলো উদ্ধার করতে হবে। আমরা গতকালকে দেখলাম যে সীতাকুণ্ডের, আমার নিজের এলাকা জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের একজন সদস্য অবৈধ অস্ত্র উদ্ধার করতে গিয়ে তিনি হামলার শিকার হলেন এবং নিহত হয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আমি সরকারের কাছে অনুরোধ করবো, আহ্বান জানাবো, এই ঘটনার একটা বিস্তারিত রিপোর্ট প্রয়োজন, যে কারা এই ঘটনার সাথে জড়িত, এবং ভিডিও কিন্তু আছে, তাইলে কিন্তু আমরা বের করতে পারবো যে কারা কারা এই অবৈধ অস্ত্রের সাথে জড়িত এবং কারা কারা অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করেছে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। আজকে আবার কিছুক্ষণ আগে ফেসবুক ব্রাউজ করে আমরা দেখলাম যে কোনো একটা আসনে, মোস্ট প্রবাবলি জামাতের যিনি আমির, তার আসনে বিএনপির নেতাকর্মীরা জামাতের আমিরের যে যারা নেতাকর্মী ছিল তাদের উপর হামলা করেছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে আমি একটা বেসরকারি টেলিভিশন চ্যানেল, নাম নিলাম না, সেটার আমি এডিট হিস্ট্রি চেক করতেছিলাম। প্রথম আমি দেখলাম যে শিরোনাম লেখা যে জামাতের নেতাকর্মীদের উপর বিএনপির হামলা, কিছুক্ষণ মধ্যে দেখলাম এটা গায়েব, এরপর হয়ে গেল এটা হাতাহাতি। এডিট হিস্ট্রি চেক করতে গিয়ে দেখলাম প্রথমে ছিল কিন্তু হামলার কথা, পরে সে দেখলাম শুধুমাত্র হাতাহাতি। তাহলে এখন আসলে নির্বাচনকে আপনি যে অসহিংস করবেন, সন্ত্রাসবিহীন করবেন, তার জন্য তো অনেকগুলো অ্যাক্টরকে কাজ করতে হবে, প্রশাসনকে কাজ করতে হবে, অ্যাট দ্য সেম টাইম ধরুন আপনারা যারা মিডিয়াতে আছেন আপনাদেরকে কাজ করতে হবে অবশ্যই, এবং সেখানে আপনাদেরকে বস্তু নিরপেক্ষ নিউট্রালিটির পরিচয় দিতে হবে। আর একটা কথা, আমি যে পোস্টাল ব্যালট নিয়ে যদি আমি বলি, ধরেন পোস্টাল ব্যালট নিয়ে আমি কিছুদিন আগে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একজনের বয়ান শুনছিলাম। উনি বললেন যে পোস্টাল ব্যালটে নাকি আপনার সিল মারলে নাকি দুই পাশে সিল লেগে যেতে পারে, ফলে এখানে মানে ধানের শীষ যে জায়গায় স্থাপন করা হয়েছে তাতে নাকি সিল মারলে নাকি দুই পাশে লেগে যেতে পারে, ফলে ভোটটা নাকি কাজ না হতে পারে। আমি অবাক হয়ে গেলাম যে পোস্টাল ব্যালট তো সিল মারারই কোনো অপশন নাই, ওখানে তো টিক মার্ক দেওয়া। তাহলে এই যে কথাবার্তা, এগুলো আসলে কেন? এগুলো কি মানে জাস্ট ডাউট ক্রিয়েট করার জন্য বলা হইলো কিনা? তারপর আপনি ছাত্রদল সেখানে দাঁড়াইলো কি নিয়ে, যে হটকারী সিদ্ধান্ত গ্রহণ করা হবে না, নির্বাচন কমিশনের কোনো হটকারী সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। আসলে কোন হটকারী সিদ্ধান্ত? এটা তো ভেগ টার্ম।
আপনি নির্বাচন কমিশনের কোন সিদ্ধান্তের কারণে আপনার মনে হচ্ছে নির্বাচন কমিশন হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে? তার মানে লোন ডিফল্টারদের বিরুদ্ধে যদি নির্বাচন কমিশন অ্যাকশন নেয় তাহলে কি সেটাকে হঠকারী সিদ্ধান্ত হচ্ছে? ফলে এই কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যারাইজ করে। আবার তারা দাঁড়িয়েছিল তিনটা দাবি ছিল, আর একটা দাবি ছিল মোস্ট প্রবাবলি সাকসু নির্বাচনের দাবিতে, যেটা একটা ছাত্র সংসদ নির্বাচন। সেটার সাথে জাতীয় আমাদের যে নির্বাচন কমিশন আছে সেটার কি সম্পর্ক সেটা আমি জানি না। তো ফলে দেখুন, সহজ কথা হচ্ছে আমরা প্রথম থেকে বলে আসছি তিনটা জিনিসের উপর এই সরকার গঠিত, এবং আমরা তিনটা জিনিসের কথা বারবার বলেছি: বিচার, সংস্কার, নির্বাচন। আর নির্বাচন নিয়ে যা বললাম, এটাকে অসহিংস করতে হলে ফার্স্ট অফ অল অবৈধ অস্ত্র যেগুলো আছে সেগুলো উদ্ধার করতে হবে, প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, এবং মিডিয়া সহ সিভিল সোসাইটি যারা আছে, যারা এখন ওয়ানাবে বিএনপি হয়ে যাচ্ছে, ওয়ানাবে বিএনপি, হ্যাঁ মানে এত বছর ধরে তো দেখছি আমরা যে কারা বিএনপি। এই যে আমি গতকাল দেখলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে আমি উইশ করেছিলাম 2020 সালে। তো ওই সময় দেখেছি যে যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা ম্যাডামকে নিয়ে মানে তাদের কোনো রা নাই, তাদের উপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানি বলা হচ্ছে, পাকিস্তানি চর বলা হচ্ছে, এইগুলো নিয়ে যারা কোনো কথাবার্তা বলে নাই, তারা এখন বিশাল বিএনপি হিসাবে আমাদের এই সমাজে হাজির হচ্ছে। তাদের চেয়ে বড় বিএনপি বাংলাদেশে আর কেউ নাই। আমার মনে হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে তাদের চেয়ে বড় বিএনপি হতে পারবে না, এরকম একটা অবস্থা আর কি। তো এখন এইটা একটা ইস্যু। আর একটা জিনিস হচ্ছে আমরা যেটা বলেছি যে যারা লোন ডিফল্টার্স আছে, তারা বাংলাদেশের জনগণের টাকাটা মেরে খেয়েছে, তাদেরকে আপনি যদি নির্বাচনে অ্যালাউ করেন, দেন ইউ আর বেসিকলি আফটার দি আপরাইজিং, অভ্যুত্থানের পরেও আপনি অ্যালাউ করতেছেন, আপনি দেখাচ্ছেন যে এই ধরনের লোকরা নির্বাচনে যাইতে পারে, এবং তাদেরকে বেসিকলি আপনি সার্টিফাই করছেন যে আগামীতে তারা যদি এমপি পদ নিয়ে তারা যদি বাংলাদেশের জনগণের টাকা দুর্নীতি করে মেরে খায় কিংবা ঋণ খেলাপ করে, তাইলে আসলে আর কিছু করার থাকবে না।